নমস্কার। বিশিষ্ট বেতার সাংবাদিক প্রণবেশ সেন প্রয়াত হয়েছেন 2000 সালের 10ই ডিসেম্বর। তারপরে প্রায় 22টা বছর পার হয়ে গেল। প্রণবেশ সেন স্মারক সমিতির উদ্যোগে প্রত্যেক বছর প্রণবেশ সেন স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। তাতে বিভিন্ন গুণীজনেরা এসেছেন, বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়ের ওপরে। 2019 পর্যন্ত তা চলেছিল। তারপর 2020 থেকে আমরা সবাই মহামারীর শিকার। 20-21 প্রণবেশ সেন স্মারক সমিতির পক্ষ থেকে আমরা কোনো কিছু অর্গানাইজ করতে পারিনি। সেই স্মারক বক্তৃতার অনুষ্ঠান করা হয়ে ওঠেনি। তো এবছর সেই জন্য অম্বর চক্রবর্তী ওনার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে উনি ঠিক করেন যে প্রণবেশ সেনের জন্মদিন, সেটা 19শে জানুয়ারি, তার কাছাকাছি কোনো একটা সময় প্রণবেশ সেন স্মরণে এবং বরণে এরকম ধরনের একটা অনুষ্ঠান যদি সোশ্যাল মিডিয়াতে করা যায়, মানে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে যদি করা যায়, তো সেখান থেকেই এই অনুষ্ঠানের সূচনা। তাতে বিভিন্ন গুণীজন তারা তাদের সুচিন্তিত মতামত রেখেছেন, প্রণবেশ সেনের কাজের মূল্যায়ন করেছেন। প্রণবেশ সেনের পরিবারের পক্ষ থেকে আমরা অম্বর চক্রবর্তীর এই প্রয়াসকে সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে গত 22 বছর ধরে প্রায় প্রণবেশ সেনের প্রয়াণের পর থেকে যেভাবে প্রণবেশ সেনকে বিভিন্ন স্মরণের মধ্যে দিয়ে, স্মৃতির মধ্যে দিয়ে আপনারা বাঁচিয়ে রেখেছেন, তার জন্যে আমরা আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আমরা এসেছি আকাশবাণীর প্রাক্তন অধিকর্তা ডক্টর অমিত চক্রবর্তীর বাড়িতে। তার সঙ্গে কোনো ইন্টারভিউ নয়, একেবারেই নিতান্তই আলাপচারিতা। তার কারণ হচ্ছে স্মৃতিচারণ যেখানে মূল উদ্দেশ্য, সেখানে তার ইন্টারভিউ হতে পারে না। তা তার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, তার ব্যক্তিগত মূল্যায়ন কি, তিনি কিভাবে দেখেছিলেন প্রণবেশ সেনকে, তো সেই সম্পর্কেই আমরা শুনবো ওনার কাছ থেকে। তা আমি যদিও বললাম ডক্টর অমিত চক্রবর্তী, কিন্তু আমি ওনাকে কাকু বলি। তা এই ইন্টারভিউয়ের স্বার্থেও আমি ডক্টর অমিত চক্রবর্তী বলতে পারবো না, যেহেতু তাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়েছি এবং কাকু হিসাবেই ওনাকে বলবো। তুমি কাকু বলবে, কারণ প্রণবেশ দা যদি আমার দাদা হন তাহলে তুমি তো আমাকে কাকু বলবে, এটাই স্বাভাবিক। প্রণবেশ দা না, আমি বলি, আমি যখন চাকরিতে ঢুকি সেটা হচ্ছে 1970-এর দশক মাঝামাঝি। সেই সময় না, মানে রেডিওটা যেন কিরকম একটা, মানে আমাদের মনে হতো একটা খুব মোহর জায়গা, একটা সাংঘাতিক, মানে একটা অদ্ভুত যেন গ্লো হচ্ছে সেখানে। বিরাট বিরাট স্টলওয়ার্ডরা কাজ করেন। 71-এ যুদ্ধ শেষ হয়েছে, 71-এর পরে 72-এ আমরা জানি যে তখন মানে রেডিও তখন একটা বিরাট, আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রেডিও কি, আকাশবাণী, এটা বোধহয় পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। আমাদের অনেকে বলেন মহিষাসুর মর্দিনে আমাদের একটা জিনিস যেটা পৃথিবীতে কোথাও হয়নি, একটা অনুষ্ঠান, সেটা প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে একটা জাতির সঙ্গে জড়িয়ে গেছে, তার ইমোশনের সঙ্গে। কিন্তু আমি এটাও বলবো যে একটা দেশের মুক্তিযুদ্ধ একটা তো স্বাধীন হচ্ছে, সেখানে একটা রেডিও স্টেশন সেটা যে কি ভূমিকা নিতে পারে, এবং সেটা শুধু মানে কোটি কোটি মানুষকে একটা তার মধ্যে একটা উদ্দীপনা জাগাতে পারে, সেটা কিন্তু আকাশবাণী কলকাতা করে দেখিয়েছিল 70-71 সালে। তো আমি সেই সময় যখন ঢুকি তখন আমাদের কাছে যারা ছিলেন খুব একটা বিরাট সেলিব্রিটি, তার মধ্যে প্রণবেশ সেন একজন। আমরা জানি যে প্রণবেশ সেন, আমরা গিয়ে যখন প্রথম আলাপ পরিচয় হলো, ইনসিডেন্টালি বলি, তখনকার দিনে না আমি যেমন চাকরি করতে ঢুকেছিলাম বিজ্ঞানের প্রযোজক হিসেবে, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে। আর প্রণবেশ দা তখন সংবাদের, মানে আমরা যেটা বলি অ্যাসিস্ট্যান্ট এডিটর, তিনি সহ সম্পাদক। তো তখন আমি ঢুকে আমরা সবাই কাজ করতাম একটা স্টাফ আর্টিস্ট হিসেবে, মানে আমাদের চাকরি ছিল একটা নিয়ম মেনে একটা কন্ট্রাকচুয়াল জব, এবং এই কন্ট্রাক্টের কাজটা খুব মুশকিলের জায়গা ছিল, কারণ আমরা পেনশন পেতাম না। আমাদের অনেক সময়, তখন অবশ্য 58 বছরের কন্ট্রাক্ট হয়েছে, তার আগে আমি শুনেছি ওই 3 বছর করে কন্ট্রাক্ট, সেটা রিনিউয়াল হতো। রিনিউয়ালের সময় অনেকে অনেক ঝামেলা করতেন, অনেক কৃতি মানুষ, তারা রিনিউড হতো না, এরকম একটা সমস্যা ছিল। তবে আমাদের সময় গিয়ে দেখলাম মোটামুটি একই নিয়ম, 58 বছরের কন্ট্রাক্ট, কিন্তু সরকারি চাকরির অন্যান্য সুবিধা পাওয়া যাবে না, মানে আমাদের পেনশন হবে না, আমাদের অন্য অনেক কিছু অসুবিধার জায়গা ছিল। তো আমি ন্যাচারালি যে মানুষগুলো এরকম অবস্থায় কাজ করে, যারা স্টাফ আর্টিস্ট, যারা হয়তো গান বাজনা করেন, যারা হয়তো প্রণবেশদার মতো খবর তৈরি করেন, যারা হয়তো আমার মতো গিয়ে বিজ্ঞানের অনুষ্ঠান বানান, এই যে আমরা বলতাম অনুষ্ঠান কর্মী,
আমাদের তখন একটা একাত্মতা হবে যে আমরা তো সত্যি সত্যি একটু ওদের মতো নই, যারা সরকারি চাকরি করে, সে একজন প্রোগ্রাম অফিসারই হোক কিংবা একজন ক্ল্যারিক্যাল স্টাফ হোক, একজন ইঞ্জিনিয়ার হোক, তাদের ব্যাপারটা আলাদা। আমরা কিন্তু এই কতিপয় লোকজন যারা আমরা গিয়ে বাজনায় সঙ্গত করি, আমরাই বলি, আমাদের মধ্যেই সব প্রযোজকরা রয়েছেন যারা অনুষ্ঠান তৈরি করেন, এবং তখন অনেকে ছিলেন, যেমন কবিতা সিংহ ছিলেন আমাদের যে কথা বাংলা কথিকা বিভাগের প্রযোজক, জগন্নাথ বসু ছিল নাটকের প্রযোজক। এরকম যে আমাদের প্রযোজকরা রয়েছে, আমি একজন বিজ্ঞানের অনুষ্ঠান দেখতে গেছি, আমরা গিয়ে আমাদের মধ্যে ন্যাচারালি একটা যেটা হবে, আমি সবার থেকে আমরা একটা আলাদা গ্রুপ, যাদের এই সুযোগ সুবিধা নেই তাদের মধ্যে একটা একাত্মতা তৈরি হয়। আর আমার যেটা মনে আছে, তখন এই অল্প বয়সে, আমার তখন 24 বছর বয়স, আমি দেখলাম আমাদের যেতে আসতে পথেই ওই নিউজ রুমটা পড়ে। তো নিউজ রুমে একজন মানুষ সাদা মানে ধুতি পাঞ্জাবি, একদম মানে নিভাজ সুন্দর, একেবারে যেখানে একেবারে যে মার দিয়ে ইস্ত্রি করে আসা, সেরকম একটা মানুষ। আমরা প্রথম আমাদের ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে যে নিউজে 3 জন লোক কাজ করে। একজন হচ্ছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তাকে সবাই চেনে, তিনি পদ্মশ্রী পেয়েছেন, তিনি অসম্ভব ভালো বলেন, এবং তার গলাটা শুনে অনেকের খুব রোম্যান্টিক মনে হতো, কিন্তু দেবদুলাল তাকে দেখে খানিকটা মোহভঙ্গ হবে। কিন্তু দেবদুলালদা খুব লম্বা, একটা ম্যানলি চেহারা, এবং দেবদুলালদার গলাটার সঙ্গে আপামর বাঙালি পরিচিত। আর একজন হচ্ছেন উপেন তরফদার। উপেনদা খুব যে সবার সঙ্গে কথা বলতেন তা না, কিন্তু আমাদের মূল যেটা খুব একটা সংবাদ বিচিত্রা বলে যে অনুষ্ঠানটা খুব জনপ্রিয় ছিল, মানে এখনকার দিনে নিউজে যেভাবে দেখি আমরা, নিউজে খানিকটা ইভেন্টটাকেও দেখিয়ে দেওয়া, সেটা নিউজ রিলে থাকতো। সংবাদ বিচিত্রাতে, সংবাদ পরিক্রমা বোধ হয় আমার মনে হয়, সংবাদ বিচিত্রা, এটার প্রযোজক ছিলেন উপেনদাও তার মানে এক ধরনের নিউজ প্রডিউসার। আর ছিলেন প্রণবেশদা লেখেন, এই যে 3 ট্রায়ো, এরা 3 জন, প্রণবেশ সেন। এবং আমি যখন যাই, তোমাকে বলি, ওখানে গিয়ে আমি দেখতাম লোকের মধ্যে একটা ক্ষোভ, যে আমাদের দেখো এখানে মুক্তিযুদ্ধের সময় রেডিও এরকম একটা কাণ্ড করলো, কোটি কোটি মানুষ ইন্সপায়ার্ড হলো, এবং রেডিওর জন্য একটা পজিটিভ ফিলিং বাংলাদেশের প্রতি তৈরি হয়েছিল। যে 1 কোটি উদ্বাস্তু এসেছিল, তাদের জন্য যে সবাই তাদের প্রতি সহানুভূতি, এটা পৃথিবীর ইতিহাসে খুব বেশি দেখা যায় না, যে এক দেশ থেকে 1 কোটি মানুষ আরেকটা দেশে গেছে, সেই লোকগুলো তাদের যথেষ্ট নিজের লোক বলে মনে করছে। এটা একটা রেডিওর যে ভূমিকা, সেখানে আমরা জানতাম এবং আমরা জানি, মানে দুটো দেশের মধ্যে একটা ইমোশনাল কানেক্ট, এবং বাঙালি সত্তাটা খুব বেড়ে উঠলো। মানে তার আগে আমরা যে বাঙালি, সেই বোধটা খানিকটা কমে গিয়েছিল, এই হঠাৎ করে একটা বাঙালি বোধটা এসে গেল, যে বাংলা ভাষা আমাদের। আর বাঙালি, তার আগে তো 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, আমাদের এখানেও হয়েছে, আমাদের সিলেটে, আমাদের ওই কাছাড়ে। কিন্তু আমরা যেন প্রথম যেটা দেখলাম, যে ওই 71-70-71 যেন একটা বাংলা স্পিরিট জেগে উঠলো। আমরা আলটিমেটলি বাঙালি। সে পূর্ববঙ্গের একজন মানুষ, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, এই বাংলারও মানুষ যারা হিন্দু মুসলমান হতে পারেন, এই সবাই মিলে আমরা একটা বাঙালি জাতি, এই বোধটা কিন্তু তৈরি করি। মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের উপর এই একটা বিরাট প্রভাব। মুক্তিযুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু মুক্তিযুদ্ধটা আমার মনে হয় মুক্তিযুদ্ধ বাঙালি যারা বেঙ্গলের ডায়াসপোরা যাদের বলে, সারা পৃথিবীর যে আপাবড় বাঙালি, যারা বাংলা যাদের মাতৃভাষা, তাদের মধ্যেও না একটা ভাষা সম্পর্কে স্পিরিট জাগিয়েছিল, যে আরে আমার ভাষাটার জন্য আমার একটা দেশ তৈরি হচ্ছে বাংলাদেশ নামে, আমার ভাষার নামে। সঙ্গে বাবার একটা লেখার কথা আমার মনে পড়ছে, বাবা তাতে লিখেছিলেন যে আমরাও সৈনিক ছিলাম। একদম, সৈনিক মানে কি, আমি তো এটাই শব্দ সৈনিক না, আমি সেই কথাটা খুব সুন্দর ব্যবহার করেছি। মানে প্রণবেশদা অসম্ভব ভালো শব্দ কয়েন করতে পারতেন। এবং আমার যেটা মনে আছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যখন যাই, তখন আমি দেখছিলাম একটা লোকের মধ্যে ক্ষোভ, যে সরকার 2 জনকে স্বীকৃতি দিলেন। আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তিনি পদ্মশ্রী পেলেন। আমাদের তখন যিনি আমাদের অধিকর্তা ছিলেন, তিনিও খুব কৃতি মানুষ ছিলেন, দিলীপ কুমার সেনগুপ্ত, তিনি পদ্মশ্রী পেলেন। প্রণবেশদাকে দেওয়া হলো না। ওই যে সুন্দর স্ক্রিপ্টগুলো, যেগুলো আমাদের অনেক লোক মনে করতেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছেন, মানে ওনারই কথা বোধহয়, কথাটা যে আরেকজনের। এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সেখানে একটা কোনো শব্দ এদিক ওদিক কখনো করতে পারেননি, প্রত্যেকটাই বলে দেওয়া আরেকজন মানুষের, সেই মানুষটা পেছনে যেন থেকে গেলেন। আমি জানি বাংলাদেশে পরে ওকে স্বীকৃতি জানানো হয়েছিল, প্রণবেশদা গিয়েছিলেন, উপেনদাও গিয়েছিলেন। কিন্তু এইটা আমাদের তো যেটা বলছিলাম, প্রণবেশদাই আমার যে স্মৃতিটা আছে, যে একজন মানুষ তিনি বসে মুখে বলে যাচ্ছেন। আমি এই ঘটনাটা আগেও দেখিনি, পরেও দেখিনি কখনো, যে একজন মানুষ কখনো, যিনি অ্যাকচুয়ালি একটা লেখা অরিজিনেট করেন, তিনি কখনো লেখেন না। এবং এটা একটা খুব শিক্ষণীয় জায়গা এই জন্য, যে আমরা পরে শিখেছিলাম যে রেডিও স্ক্রিপ্ট করতে গেলে না কখনো বসে লিখতে নেই, রেডিও স্ক্রিপ্ট করতে গেলে বলতে হয়।
বলাটাকে না আইডিয়ালি, মানে প্রণবেশদার ব্যাপারটা ছিল খুব আইডিয়াল, যে আমি মুখে বলে গেলাম আর একজন কেউ শুনে লিখে গেল, এবং লেখারও খুব সুইফট, অনেকে লিখতে পারতো। এখন হলে বলতাম আমি মুখে বলে গেলাম, আমি রেকর্ড করে নিলাম, পরে দরকার হলো ওই মুখের, কারণ আমার বলাটা কিন্তু কথ্য ভাষা, যে ভাষাটা রেডিওর জন্য দরকার, আমার লেখার ভাষাটা রেডিও চলবে না। আমি আমার ওই জীবনে ওই যখন প্রযোজক ছিলাম প্রায় 15-16 বছর, 14-15 বছর, আমার মনে আছে এই লোকে যখনই রেডিওতে একটা কোনো কথিকা থাকতো তারা একটা স্ক্রিপ্ট লিখে আনতেন, সেই স্ক্রিপ্টটা কিন্তু পড়া যায় না, সেটা একটা লেখার ভাষা, সেটা একটা গল্প, একটা ছাপার জন্য ভাষা, সেই ব্যাপারগুলো প্রণবেশদা ছিল। একটা শব্দও ব্যবহার করতেন না যেটা আমরা কানে শুনলে আমাদের অসুবিধা হয়, মানে লেখার ভাষাটা বলতেন না, সেইটাই স্টাইল ছিল না। আমরা কিন্তু পরবর্তীকালে এইটাই অজান্তে ফলো করেছি, বহু মানুষকে এইটা শিখিয়েছে যে না বললে কিন্তু রেডিওর স্ক্রিপ্ট হবে না। এবং আমার মনে আছে আমরা ওই বিড় করতে করতে জোরে জোরে তো প্রণবেশদার মতো বলতাম না, কিন্তু স্ক্রিপ্ট লিখতে গেলে সবাই এটা করতো, ওই বিড় করে বলতে থাকতো। আমার কান আমাকে বলে দিত কোন শব্দটা যাবে না, কোন শব্দটা লেখার শব্দ আর কোন শব্দটা বলার শব্দ। তো প্রণবেশদা এটা আমার সবচেয়ে মনে আছে, মানে আমার প্রণবেশদার কথা মনে হলে এই কথাটা মনে হয় যে একজন রেডিও, তিনি সমস্ত মানুষকে বলছেন কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, সেটা যেন শিখিয়ে দিচ্ছেন। আর সেইটা একটা ব্যাপার প্রণবেশদা পরবর্তীকালে, যে ডেফিনেটলি আমার আরেকটা ব্যাপার প্রণবেশদার সম্পর্কে আছে, একটা মানুষ কখনো মানে অধিকাংশ সময় পায়ের উপর পা তুলে বসেছেন, কখনো কখনো আরেকটা কিছুতে পা তুলে দিয়েছেন, ধুতি পাঞ্জাবি পরা, এবং প্রণবেশদা চায়ের পর চা, সিগারেটের পর সিগারেট খাচ্ছেন। এইভাবে সিগারেট আমি বিশেষ কাউকে খেতে দেখিনি, মানে একটা লোক অলমোস্ট কখনো সিগারেট ধরাচ্ছেন না, একটা সিগারেট থেকে একটা সিগারেট নিয়ে খাচ্ছেন, এবং মানে ওনার ওই সিগারেট খাওয়া দেখে কেউ বলতে পারতেন প্রণবেশদা কেন এত সিগারেট খান, মানে এটা যেন প্রণবেশদাকে খুব মানিয়ে গিয়েছিল। প্রণবেশদা কন্টিনিউয়াস সিগারেট খাবেন আর স্ক্রিপ্ট বলে যাবেন, মুখে বলে যাবেন, এবং সেটা কেউ একজন লিখে নেবে। এইটার সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম। আমাদের আকাশবাণীতে যারা চাকরি করতাম তারা, মানে ওই আমাদের অনুষ্ঠান প্রযোজনার সঙ্গে যারা ছিলাম, তাদের সবার কাছে এটা একটা খুব যেন একটা মানে অবধারিত জিনিস ছিল যে প্রণবেশদা ওই সিগারেট খেতে খেতে কন্টিনিউয়াস বলে যাবে, মাথায় রাখতে হবে উনি কিন্তু সংবাদ লিখছেন সারাদিন ধরে। সব থেকে ইম্পর্টেন্ট কমোডিটি রেডিওর ক্ষেত্রে, রেডিও সব থেকে বেশি লোক যেটা শুনতো সেটা খবর, সেই খবরটা একজন কেউ ওইভাবে সারাদিন ধরে সকালবেলা লিখছেন। কখনো কখনো আমি মেনলি সকালের দিকেই দেখেছি প্রণবেশদাকে, সন্ধ্যের দিকে বিকেলের দিকে আমি দেখিনি, কারণ সকালের দিকে, ইনফ্যাক্ট সকালে হয়তো সন্ধ্যের সমীক্ষা স্ক্রিপ্টটা ওই সকালেই করে যেতেন উনি, তো সেইটা বসে উনি কন্টিনিউয়াস, মানে আমার মনে হয় একদম সকালে উনি চলে যেতেন, আমরা যখন 10টায় যেতাম তার অনেক আগে প্রণবেশদা চলে গেছেন, এবং বেশ অনেকক্ষণ ওই দৃশ্যটা দেখা যেত। এদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো ছিল। ইনফ্যাক্ট এই তিনজন, উপেন তরফদার, প্রণবেশ সেন এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, দেবুদা, এই তিনজনে এদের যে গ্রুপটা সেটা কিন্তু মজার, মানে একটা এরকম একটা টিম না হলে ওইরকম জিনিস তৈরি হয় না। যেমন আমরা বলি মহিষাসুরমর্দিনী হতো না যদি ওখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার আর পঙ্কজ মল্লিক এক না হতেন। আমার মনে হয় রেডিও যে খবর একটা বিরাট জায়গা নিয়েছিল, এবং সত্যি লক্ষ লক্ষ কোটি কোটি লোক খবর শুনতো, মানে কিভাবে খবর শুনতো এটা ভাবা যায় না। পানের দোকানে, যেখানে সেখানে, মানে যে আইটেমটা, যে বিষয়টা সবাই শুনতো। ডেফিনেটলি নাটকের একটা বড় শ্রোতা ছিল, গানগুলো আমাদের সব এই বাংলা গান যে স্বর্ণযুগ বলি, সেটা রবীন্দ্রসঙ্গীত, আমরা এটা আর কিছু না হোক রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার ব্যাপারে আকাশবাণীর বিরাট ভূমিকা ছিল, কিন্তু সব মিলিয়ে ছিল খবরটা। তখন এত কাগজও কেউ ছিল না, খবর আর সংবাদ পরিক্রমা, সংবাদ বিচিত্রা, সেটা খবরেরই এক্সটেনশন। তো সেই জিনিসটা নিয়ে না এইটা এই প্রণবেশদা আমি দেখেছি, যেটা প্রণবেশ সেন। তো আর প্রণবেশদার সম্পর্কে আমার যেটা মনে হয় জানো চমু, যে উনি খুব নির্বিরোধী লোক ছিলেন। আমাদের ওখানে না কিছু বেশ টানাপোড়েন ছিল, এই যারা স্থায়ী কর্মী, যারা স্টাফ আর্টিস্ট, যারা রেগুলার স্টাফ, তারপরে তাদের মধ্যে আবার ধরা যাক ঘোষক, যারা সংবাদ পড়েন, আবার যারা অনুষ্ঠান তৈরি করেন, যারা লেখেন, এই যে এত রকম মানুষ, এদের মধ্যে না বেশ কিছু সংঘাত ছিল। এবং সেইটাতে না কখনো আমি প্রণবেশদাকে পড়তে দেখিনি। প্রণবেশদা পার্টিকুলার কোনো কেউ বলতো না যে ইনি এই দলে আছেন, মানে উনি ওনার কাজটা করে যাচ্ছেন, এবং যেন ওটাতেই আনন্দ। মানে প্রণবেশদা ওই শুধু খবরটা লিখে যাবেন, অসাধারণভাবে খবরগুলো লিখবেন, সেগুলো লোকে পড়বে, এটার আগেও কিছু নেই, পরেও কিছু নেই। প্রণবেশদা আমার মনে আছে উনি যখন আমাদের এই রেগুলারাইজেশন হলো, তখন উনি প্রমোশন পেয়ে ওই যেমন প্রোগ্রাম অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমরা যেভাবে সবাই চলে গিয়েছিলাম, প্রণবেশদা সেই সব কাজ করতে চাইনি। মানে উপেনদা কিন্তু পরবর্তীকালে স্টেশন ডিরেক্টর হয়ে রিটায়ার করেছেন, কেমন,
কিন্তু প্রণবেশদা সেই জায়গাটা ছিল। প্রণবেশদা ওই গ্রুপটাই ছিলেন যেখান থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট এডিটর থেকে একজন প্রোগ্রাম এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইভাবে যেতে পারতেন। উনি ওনার কাজটায় খুশি ছিলেন, ওই কাজটাই ভালো করে মন দিয়ে। আমরা ভাবি এখন লোকে না কোনো কিছু করে যখন কত তাড়াতাড়ি তারা মানে তারা বোর হয়ে যায়, মানে একই কাজ করছি। আর এরা ওই কাজটা না দিনের পর দিন, মানে ওই যে ক্রিয়েশনটা, ওই প্যাশন এবং একটা ক্রিয়েশন, এই এক্সাইটমেন্টটা কখনো যায়নি। তুমি চিন্তা করো, বছরের পর বছর একজন মানুষ স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছেন খবরের, সেটা তার কাছে কখনো পুরনো হচ্ছে না, তিনি তার মধ্যে বড় এক্সাইটমেন্টটা পাচ্ছেন। এটা কিন্তু শেখার জিনিস জানো। আজকাল একজনকেও যদি আমরা কোনো একটা কাজে থাকি, 4-5 বছর পরেই মনে হয় রোলটা পাল্টানো দরকার, আবার একটু প্রমোশন চাই, আর একই কাজ করে যাচ্ছে, একঘেয়ে। এই ব্যাপারটা তখন ছিল না, ওই এক্সাইটমেন্টটা। এবং আমার মনে হয় সেই এক্সাইটমেন্টটা যখন চলে গেল, তখন আমাদের আকাশবাণীর বোধহয় আস্তে আস্তে আমরা সরে গেলাম মানুষ থেকে। পরবর্তীকালে যে এফএম এসেছিল, ইনফ্যাক্ট এফএম যখন আসে তখন আমি কেন্দ্র অধিকর্তা, বাংলা এফএম চ্যানেল শুরু হলো আকাশবাণীর। এফএমটা না ঠিক সেই রেডিও নয়, মানে আমরা যে রেডিও বলতে যেটা বুঝতাম সেটা কিন্তু নয়। এফএমটা হচ্ছে অন্যরকম, এফএমটা একটা অন্যরকম রেডিও। হয়তো সেই রেডিওটাই এখন রয়েছে, কিন্তু ওই সেটাকে আপনি বলছেন এনরিচমেন্টের জায়গা থেকে? না, এফএম রেডিওটা ছিল অনেক বেশি, তার ডেপথ অনেক কম। কথা বলতে হবে, গান শোনাতে হবে, কথা বলতে হবে, এর কোনো পার্টিকুলার কোনো জাস্ট বিনোদন। মানে এফএম এর পুরো ব্যাপারটার মধ্যে বিনোদন ছাড়া কিছু নেই। শুধু আমরা কিন্তু আকাশবাণীতে জয়েন করেছিলাম যখন আমি বিজ্ঞানের প্রযোজক, আমি তো বিনোদনের জন্য যাইনি। কারণ এই যে আকাশবাণী শুধু বিনোদন নয়, আকাশবাণী একটা আমার জীবনের সব ব্যাপারে দরকার। আমার শেখার জন্য দরকার, আমার শিক্ষার মাধ্যমে দরকার, আমার ইনফরমেশনের জন্য দরকার, আমার তথ্যগুলো জানার জন্য আকাশবাণী ছাড়া কেউ নেই। এই বোধগুলো, এই যে তথ্য, খবর, শিক্ষণীয় যে বিষয়, আমাদের যেগুলো এডুকেশনাল বিষয়, বিজ্ঞান, স্বাস্থ্য, এগুলো সম্পর্কে জানা, এগুলোর খুব বড় জায়গা। শুধু বিনোদন নয়, বিনোদনের মাধ্যম নয়। এফএম কিন্তু সে শুধু এটাকে বিনোদনের মাধ্যম করলো, এবং সেইটা যেহেতু এই বিজ্ঞাপন ওরিয়েন্টেড আমাদের তো অনেক দিন অব্দি আকাশবাণীতে বিজ্ঞাপন ছিল না, আর আমাদের ট্রেনিংটাও না বিজ্ঞাপনের জন্য হয়নি। আমরা মানে অনুষ্ঠান বানাতাম বিক্রি করার জন্য না। কিন্তু এফএম এ যে কনসেপ্ট এলো যে তুমি প্রোগ্রাম বানাও, কিন্তু সেটা বিক্রি না হলে কিন্তু তুমি শোনাতে পারবে না। যে প্রোগ্রামটা বিক্রি হয় না, যেখানে বিজ্ঞাপন নেই, সেই প্রোগ্রামের কোনো ভ্যালু নেই। সেটা কি ভালো হলো, লোকে শুনে ভালো বললো, কিছু এসে যায় না। এটা ডিফারেন্স। এবং আমার যেটা মনে হয়, রেডিও বলতে যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াটা আমার মনে হয় সেটা আকাশবাণীর সঙ্গে সঙ্গে আমার নিজের ধারণা 90-এর দশকে শেষ হয়ে গেছে। এবং তারপর থেকে যে এফএমটাকে পেয়েছি, রেডিও সেটটা রয়েছে, রেডিও সেটও নেই এখন, রেডিও মোবাইলে রয়েছে। এবং সেই রেডিওর যে আমি চালিয়ে দিয়ে শুনবো, আর মানে চোখের মধ্যে দেখবো যেন ঘটনাগুলো ঘটছে, সেই ব্যাপারটা, সেই এক্সাইটমেন্টটা আমার মনে হয় না আর এফএম এ আছে। এফএম একটা জায়গা ভরাট করছে, আমি একা বসে আছি, একটা কিছু বাজছে, আমি একেবারে একাকিত্ব কাটানোর জন্য এফএম এর খুব গুরুত্ব আছে। আমি রাস্তায় চলছি, এফএম শুনছি, গাড়িতে যাচ্ছি, এফএম শুনছি, বাড়িতে বসে আছি, এফএম শুনছি। কিন্তু সেই এফএমটা না আমি কখন, আমার কিন্তু একটা কি বলবো, আমরা একটা না ওই মানে একটা খুব কনসিয়াস থাকি না, খানিকটা সাবকনসিয়াস, মানে কিছু একটা বাজে, ভালো করে শুনছিও না, হয়তো একটা গান ভালো লাগলো সেটা শুনলাম, ওই একটা কিছু নয়েজ আমায় দিচ্ছে, আমি ফিল করছি যে আমার পাশে কেউ আছে। এর বেশি আমার মনে হয় রেডিও যেটা ছিল না তো সেইটা আমার মনে হয় প্রণবেশ সেনের একটা বড়, মানে রেডিও স্ক্রিপ্টিং, আমি খবর বলে বলছি না, কি শব্দ রেডিওর জন্য উপযোগী সেটা প্রণবেশদা দেখিয়ে গেছেন। এটা অসাধারণ। আমি জানি না, মানে হয়তো খানিকটা নেচার তাকে তৈরি করেছিল, এবং কখনো একটা শব্দ, এমনকি ইংরাজি শব্দ ব্যবহার করতেন না স্ক্রিপ্টে, এবং বাংলায় কথাটাকে কলকালি বলা কিভাবে যায়, এবং সত্যি সত্যি কত শব্দ আছে খুব অনায়াসে সেগুলো বলা যায়, শুনতে একটু ভালো লাগে শুনলে, সেটা আমার মনে হয় প্রণবেশদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। আমাদের মুশকিল হচ্ছে যেটা, যে এই জিনিসগুলো তো আমরা মনে রাখি না বা মনে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে চলে, আর যেটা এখনকার সময় নেই সেই সময়টাকে ধরা খুব মুশকিল। এমন একটা মাধ্যম যেটা চলে গেছে, যেটা সেইভাবে স্ক্রিপ্ট হয় না, সেইভাবে ব্যাপারটা, সেই এক্সাইটমেন্টটা, সেই উত্তেজনাটা নেই, তখন হয়তো আরেকজনের কথার কন্ট্রিবিউশনটা মনে আসে না। কিন্তু আমার নিজের ধারণা, রেডিও নিয়ে যারা ভাববে, পড়বে, বুঝবে, সবাই বুঝবে যে মানে প্রণবেশ সেন একজনই প্রণবেশ সেন হয়েছিলেন, এবং সেটার কখনো রিপ্লেসমেন্ট হয়নি, হয়ও না। পরবর্তীকালে প্রণবেশদা অনেকে, আমি জানি ভবেশ দাস বা আরো অনেকে যারা ওই স্ক্রিপ্ট প্রণবেশদার মতো করে লিখতেন, তাদেরই ধারাটাকে বহন করেছেন। কিন্তু আমার মনে হয় প্রণবেশদা একটা খুব ইউনিক জায়গা,
যেটা আগেও প্রণবেশদার আমি কোনো আরেকজনকেও প্রণবেশদার মতো ছিল আমার মনে পড়ে না, পরেও অন্তত তারপরে আমি যে 20-22 বছর 25 বছর রেডিও খবর বিভিন্ন জায়গায় আপনি সেটা আমি দেখিনি এরকম কখনো, মানে দেশে এবং বিদেশে মিডিয়া অর্গানাইজেশনে, রেডিওতে বা দূরদর্শন টেলিভিশনে আমি এরকম দেখিনি। মানে এরকম একজন লোক একটা কলম সঙ্গে নেই, একটা কাগজ সঙ্গে নেই, শুধু বলে যাচ্ছেন মুখে, আর সেটাই স্ক্রিপ্ট তৈরি হয়ে সেখান থেকে একটা রেডিওতে যাচ্ছে। এইটা আমার মনে হয় একটা অসাধারণ ইউনিক ব্যাপার, যেটা প্রণবেশদার জন্যই আকাশবাণীতে সম্ভব হয়েছিল। প্রণবেশ সেন, তার সম্পর্কে বলার কথা অনেক হয়তো, কিন্তু এত স্বল্প পরিসরে সবটা তুলে ধরা সম্ভব নয়। সবচেয়ে আগে যেটা বলবো, প্রণবেশদা ছিলেন আদ্যন্ত বেতার সাংবাদিক। বেতারের কাজের প্রতি তার যে নিষ্ঠা, আগ্রহ এবং সংবাদকে ভালোবাসা, মূলত তেমনটা আমি খুব আমার জীবনে কমই দেখেছি, প্রায় দেখিনি বললেই চলে। আমি 1980-81 সালে যখন বেতারে সংবাদ বিভাগে অ্যাসিস্ট্যান্ট এডিটর রিপোর্টিং হিসেবে কাজ করতে আসি, তখন খুব কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়। তার কাজের ধরন, গড়ন, মেধা, মনন, একই সঙ্গে তার অনুবাদ করার ক্ষমতা, তার নিজের মৌলিক লিখতে পারার ক্ষমতা, তিনি কত দ্রুত পড়তে পারেন, কত দ্রুত ভাবতে পারেন, এবং একই সঙ্গে বেতারের যে একটা আলাদা ভাষা আছে, সেই ভাষা সম্পর্কে সচেতন থেকে তার যে সার্থক প্রয়োগ, এই সমস্তটাই কিন্তু ছিল আমার কাছে তখন শিক্ষণীয়। আমি একে একে সবটা বুঝতে পেরেছি। আমার কাছে এটা একটা খুব গৌরব এবং অহংকারের জায়গাও ছিল এই দিক থেকে, যে আমি ওই রকম একজন মানুষের খুব কাছে বসে কাজ করতে পারছি, তাকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা এবং মত বিনিময় করতে পারছি। তার কারণ আমি পরে বুঝলাম, আগে জানতাম না আমরা, যে যখন স্কুলের গণ্ডি পেরোচ্ছি বা কলেজে পড়ছি, তখন তার লেখা কিন্তু শুনেছি এবং শুনে খুব এতটাই মুগ্ধ হয়েছি, কিন্তু জানতে পারতাম না যে কি লিখছেন, এটা কি তার নাম, কেননা তখন নাম ঘোষণা করা হতো না। প্রণবেশ সেন সংবাদ পরিক্রমা লিখেছেন, এ কথা অনেক পরে আমরা জানতে পারি, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বলা যায়। তো সেই দিক থেকে আমি যেটা লক্ষ্য করেছি ওর মধ্যে, একটা কথা তো বলবো যে আমি বোধহয় মনেই করতে পারছি না যে যতদিন ধরে, প্রায় 10-11 বছর অন্তত টানা প্রথম দফায় কাজ করার সুযোগ হয়েছে, তাতে আমি মনেই করতে পারছি না যে প্রণবেশদা কটা দিন তার পারিবারিক কারণে বা অন্য কোনো কারণে ছুটি নিয়েছেন। তার কাজের মানে এতটাই তার মনোযোগ ছিল এবং কাজকে এতটাই ভালোবাসতেন, আর সবচেয়ে বড় কথা যে কাজটাকে বোধহয় নিতান্তই চাকরি বলে মনে করতেন না। সেই দিক থেকে সেইটা আমাকে কিন্তু খুব মুগ্ধ করেছে। প্রণবেশদার একটা কাজ করার ধরন ছিল যে উনি কখনোই যে হাতে লিখতেন না তা কিন্তু নয়। অনুবাদ, যেটা সংবাদ বিভিন্ন টেলিপ্রিন্টারে খবর আসছে বা বিভিন্ন সূত্র থেকে যে খবর, তা যখন অনুবাদ করার প্রয়োজন হচ্ছে বা এমনি সংবাদ যখন এডিট করছেন, সেই সময়ে খুব কমই কিন্তু লিখে নিতেন, অন্তত আমি সেই রকমই দেখেছি। কেননা আমরা একটা কথা বলতাম যে প্রণবেশদার হাতের লেখাটা ছিল ওই ডালের বড়ি দেওয়ার মতন গোল গোল করে লেখা আর কি। সেটা যারা খবর পড়তেন তাদের কারুর মনে হতো, সেই জন্য তারা নিজের থেকেই কিন্তু লিখে নিতে চাইতেন যে ঠিক আছে, আপনি 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 ডিকটেট করুন, আমি লিখে নিচ্ছি। এটা পরে প্রায় একেবারে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে প্রণবেশদা যখন কোনো সংবাদ লেখাবেন, সেটা অনুবাদের হোক বা এমনি ডিকটেশন দিয়ে হোক, বা আমাদের যে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টরা বিভিন্ন সূত্র থেকে তাদের খবর পাঠাচ্ছেন সেটা টেলিফোনে, তারপরে সেটা নোট নিয়ে তাদেরকে বলা হোক, সমস্তটাই কিন্তু উনি ডিকটেশনের মাধ্যমে করছেন। আমি পরের দিকে ভেবে দেখেছি যে এর একটা অন্য উপকারিতার দিক আছে। সেটা হচ্ছে এই যে এটা তো কথা বলার মাধ্যম, সাউন্ড মিডিয়াম রেডিওটা, সেই দিক থেকে যা লেখা হবে তা কিন্তু পাঠক
গিয়ে একটু পরে স্টুডিওতে পড়বেন, ফলে একটা কথা বলার ভঙ্গি লেখার মধ্যে, সেই ভাষার মধ্যে ফুটে ওঠাটা দরকার। সেটা কিন্তু অনায়াসেই হতে পারত তার এই ডিকটেশনের মধ্যে দিয়ে। এবং আরও লক্ষ্য করেছি, যেটাতে আমি আশ্চর্য হয়ে যেতাম, আমি তো কোনোদিন পারিনি এবং পারবও না এখন, আর কখনোই পারিনি। সেটা একমাত্র দেখেছি যে শেষ বয়সে যারা খুব চোখে দেখতে পান না বা নিজের হাতে লিখতে পারছেন না, তখন তারা একজন সহায়ক সঙ্গে নেন, যে যিনি লিখে দেবেন, হয়তো ডিকটেশন নেবেন। কিন্তু উনি দেখেছি সংবাদ পরিক্রমা যে লেখা, সেটা একটা তার ব্রডকাস্ট হতে হয়তো আর কি বলবো 2-3 ঘন্টা বাকি আছে, এইরকম সময় বসে গেলেন কাউকে নিয়ে, অর্থাৎ যিনি পড়বেন সেই রকম কোনো নিউজ রিডারকে নিয়েই বসলেন এবং তাদেরকে ডিকটেট করলেন এবং পুরো লেখাটা তৈরি হয়ে গেল। এবং এটা এত খুব কম সময়ের মধ্যে যে তার পুরো ছকটা, পুরো ভাবনাটা, যে কোনখান থেকে শুরু করে কোথায় গিয়ে পৌঁছবেন তিনি শেষ পর্যন্ত, সেইটা তার ভাবনাটা আগে থেকেই তৈরি হয়ে যেত। এইটা কিন্তু আমি খুব আর 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 কারোর মধ্যে দেখিনি। আমি কোনোদিন এতদিন লিখেছি বেতারের জন্য, সমীক্ষা লিখেছি, অনেক সময় পরিক্রমাও লিখতে হয়েছে, কিন্তু কখনো আমি একেবারেই অফিসে বসে তো লিখতেই পারিনি, তারপর ডিকটেশন তো খুব দূরের কথা। ফলে আমার একটা অন্য ধরনের নিভৃতি দরকার হয়েছে। প্রণবেশদা দেখতাম, হ্যাঁ প্রণবেশদার নিভৃতি দরকার হয়েছে, একটা ঘরে গিয়ে আলাদা করে বসতেন, সেসবটা করতেন, কিন্তু তাহলে পরেও সেটা অফিসের কাজ অফিসেই করতেন এবং সেটা এমনভাবে করতেন যে ভেতর থেকেই সেটা উৎসারিত হতো। এবং তার লেখার এত রকম বিষয় ছিল, মানে আমি বলবো যে আপনারা জানেন যে যদি একটু সংবাদপত্রের দিকে তাকান, তাহলে পরে দেখবেন যে এডিটোরিয়াল যে লেখা হয়, এটা তো প্রায় একটা সম্পাদকীয়র মতন ভঙ্গিতে লেখা, সেটা বিশ্লেষণাত্মক লেখা, সংবাদ পরিক্রমা যদি আমরা বলি। সেই এডিটোরিয়ালের কিন্তু এক এক দিন এক এক রকম বিষয় থাকে। যখন খুব ঘটনাবহুল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন বিশেষ একটা ঘটনা ঘটেছে, তার জের অনেক দিন ধরে চলছে, সেই বিষয়ে লেখার কিন্তু উপাদান তখন পাওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু এমন অনেক দিনই যায় যে যখন আমরা কোনো সেরকম নির্দিষ্ট কোনো বিষয় নেই, অথচ লিখতেই হবে, যেতেই হবে, তখন সেই যে বিষয় নির্বাচন, এটা ছিল তার একটা চমৎকার দিক। অর্থাৎ আমি বলবো যে রাজনৈতিক বিষয়, আমাদের বৈদেশিক বিষয়, সরকারি কোনো নীতি নিয়ে আলোচনা, সরকারি কোনো নতুন কর্মসূচি নিয়ে কোনো আলোচনা, এইসব নিয়ে তো পরিক্রমা হতেই পারে, হয়েওছে প্রচুর। কিন্তু তার বাইরেও ধরা যাক এমন অনেক বিষয় নিয়ে তিনি লিখেছেন যেটাকে বিষয় করে তোলা, যাকে বলা যেতে পারে বিষয় করে তোলা। সেটা পর্যটন হতে পারে, কি কোথাও থেকে বেরিয়ে এলেন, সে বেড়ানোটা এমন হলো যে সেটা পর্যটন বিষয়ে একটা লেখা হতে পারে। কিন্তু কোথাও এমন অনেক সময় ঘটেছে, আমরা দেখেছি যে তিনি কোনো একটা কাভারেজের জন্য, তার একটা নির্দিষ্ট কাজ নয়, কেননা ওই রিপোর্টিংটা তার কাজ ছিল না, কিন্তু তার যে অকৃত্রিম বন্ধু আমাদের সংবাদ বিচিত্রের উপেন তরফদার, যিনিও তার কাজের ক্ষেত্রে যথেষ্ট গুণপনা দেখিয়েছেন, এবং এরা দুজন একেবারে এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমরা বলতাম প্রণবেশ উপেন, মানে গলায় গলায় বন্ধু। তো তার যে বিভিন্ন জায়গায় কাভারেজে যেতে হতো, তখন প্রণবেশ দাও সঙ্গী হতেন অনেক সময়ই। সংবাদ বিচিত্রার জন্য যেরকম ধরনের কাভারেজ হওয়া দরকার, যে সাউন্ড রেকর্ডিং যেভাবে হয়ে প্রচার করা দরকার, সেটা হয়েছে একটা দিক। কিন্তু প্রণবেশদা আবার সেখান থেকে এমন রকম তথ্য সংগ্রহ করতেন, তার দেখার এবং দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণের এমন একটা গুণ ছিল যে যেখান থেকে তিনি এমন বিষয় তুলে আনতেন যেটা সেই দিনকার, সেই সন্ধ্যার, সেই সময়ের একটা খুব জরুরি বিষয় করে তোলা, সেইটা লেখার কিন্তু অসম্ভব গুণ ছিল। সেটা সবাই আমরা পারতাম না, এবং পারা আজও পর্যন্ত সহজ হচ্ছে না, কেননা ওই কথাটাই তো আসল, যে সহজটা খুব সহজ নয়। তো সেই দিক থেকে উনি কিভাবে এটা আয়ত্ত করেছিলেন আমি বলতে পারবো না।
তবে বেতারের কাজের প্রতি তার যে আগ্রহ দেখে মনে হয়েছিল যে এইটাই তার শ্রেষ্ঠ জায়গা এবং তিনি তার যথার্থ মর্যাদা দিতে পেরেছেন, দিয়েছেন। শ্রী প্রণবেশ সেন ছিলেন আমাদের পারিবারিক সূত্রে অত্যন্ত কাছের মানুষ। আমি তাকে প্রণবেশ মামা এই সম্বোধনেই ডাকতাম। ছোটবেলা থেকে বহুবার আকাশবাণী কলকাতা ভবনের সংবাদ বিভাগে গিয়েছি, বিভিন্ন গুণীজনকে দেখেছি, চোখের সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। প্রণবেশ মামার অত্যন্ত প্রিয় ছিল রবীন্দ্রসঙ্গীত। তার ৮৬তম জন্মদিন ১৯শে নভেম্বর ছিল। তার স্মরণে যে অনুষ্ঠান হচ্ছে আমাদের আজকে, সেই অনুষ্ঠানে আমি তার অত্যন্ত প্রিয় বিষয় রবীন্দ্রসঙ্গীতের একটি প্রিয় গান গাইছি। পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, সহসা দারুণ দুঃখতাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘুচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। নমস্কার, আমি শ্রীকান্ত আচার্য। আকাশবাণী কলকাতাকে ঘিরে বেতার সাংবাদিকতার যে একটা বিরাট বড় সোনালী ঐতিহ্য এবং ইতিহাস আছে, সেই ইতিহাসের ভেতরে জড়িয়ে আছে অনেক নাম, যার মধ্যে অন্যতম একটি নাম হল প্রণবেশ সেন। প্রণবেশ সেনের সংবাদ পরিক্রমা সাজানো বা তার অন্যান্য যে অনেক কথিকা, যেগুলো তিনি কখনো কখনো সাজিয়ে দিতেন এবং সেগুলো পাঠ করতেন এক এবং অদ্বিতীয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে রয়ে গেছে, সেগুলো আমরা কোনোদিন ভুলব না। যে কথাটি বিশেষ করে বলতে চাই, যে খুব স্বল্প পরিসরের ভেতরে
কোনো একটি বিষয়কে বা একাধিক বিষয়কে অত্যন্ত সুচারু সুন্দর বাংলা ভাষায়, একদম সহজ বাংলা ভাষায় কিভাবে সাজিয়ে সেটাকে পরিবেশন করা যায় শ্রোতাদের সামনে, তার কিন্তু অসামান্য সমস্ত নজির বা উদাহরণ রেখে গেছেন প্রণবেশ সেন, যেগুলো থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আজকে এই বিশেষ মুহূর্তে, বিশেষ উপলক্ষে আমি এই মানুষটিকে আমার অন্তরের সবটুকু শ্রদ্ধা নিবেদন করতে চাই। ৭৭ সালে হলো কি, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরণপত্র পড়তে নেওয়ার একটা মুকুল উটো ছিল, মুক্তিযোদ্ধাদের মধ্যে খুবই পপুলার, সারা দেশে ওটা শোনার জন্য পাগল ছিল। আর একটা বিশেষ অনুষ্ঠান যেটা সংবাদ পরিক্রমা, যেটা আকাশবাণী থেকে প্রচার হতো আমাদের বাংলাদেশের সময় রাত্রি 10:30টার সময়। তো এটা গ্রন্থনা করতেন, পরে জেনেছি আমি যে প্রণবেশ সেন। আমার তখন সেই বয়সও ছিল না, বা পেছনের লোককে আমরা আসলে সেইভাবে মূল্যায়ন করি না বা মনে রাখি না বা জানতে চাই না। তবে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যে আবেগ দিয়ে, যে উৎকণ্ঠা নিয়ে, যে দরদ দিয়ে সেই সংবাদ পরিক্রমা পাঠ করতেন, এটা কিন্তু বাংলাদেশে সবার মনে, মানে যারাই শুনতো তারাই হয় ক্ষোভে ফেটে পড়তেন, না হয় অন্ধ আবেগে কেঁদে ফেলতেন। মানে একটা খুব খুব বড় একটা গভীর একটা ঘটনা ঘটতো আর কি এই সংবাদ পরিক্রমার মধ্যে দিয়ে। তো দেবদুলালকে তো বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, বাংলার আরেক দুলাল বলেই গেছেন। বঙ্গবন্ধু যখন দেশে প্রত্যাবর্তন করেন 10ই জানুয়ারি, তখন তিনি ধারাভাষ্য দিয়েছিলেন, আমার এটুকু মনে আছে। তো আমি এখনো স্মরণ করি মাঝে মাঝে, আর অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি তাঁকে, প্রণবেশ সেন। ওনার বাড়ি পাবনা, বাংলাদেশেরই এক জেলায়, এটা জেনেছি সম্প্রতি। তো উনি বেঁচে নেই, তবে ওনাদের যে অবদান আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করার জন্য, মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য, এটা বলে শেষ করা যাবে না। আমি স্যালুট করছি তাকে। 21-এর গান, আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। সইমুনার সইমুনা, অন্য কথা কইমুনা, যায় যদি ভাই দিমু সাধের জান, ওই জানের বদলে রাখুম রে বাপদাদার জবানের মান। যে শুনাইছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙের নানান রসে ভরাইছে তার প্রাণ। ঢপ কীর্তন ভাসান জারি, গাজীর গীতার কবিসারি, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। তারাই তালে তালে হে, ঢোল করতাল বাজে হে, বাঁশি কাশি খঞ্জনি সানাই, কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই। উবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাটির টান, গায়রে আমার দেশের মাঝি ভাটিয়ালির গান। তার ভাটিয়ালি গানের সুরে মনের দুষ্কু যায় রে দূরে, বাজায় বাঁশি সেই না সুরে রাখাল বনের ছায়। ওরা যদি দেয় ম্যাম, ওরা যদি না দেয় মান, ওরা যদি না দেয় মন আমার দেশের যতেক গান। ওরা যদি না দেয় মন, ওরা যদি না দেয় মান
আমার দেশের যতেক গান আছে তার সাথে মোর নারীর যোগাযোগ। আপদ বিপদ দুঃখ শোকে এ গান মোর ভুলায় শোক। টুংটাং দোতারা আর সারিঙ্গা বাজাইয়া গায়ের যোগী ভিক্ষা করে প্রেমের শাড়ি গাইয়া। একতারা বাজায় বাউল ঘুচায় মনের সকল হাউস। তারা মারফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়। ওরে আমার বাংলা রে, তোর এই সোনার ভাণ্ডারে আরো কত আছে রে রতন, মূল্য তাহার হয় না দিলেও মণিমুক্তা আর কাঞ্চন। আর এক কথা মনে কইরা আখি ভইরা যায়, ঘুম পাড়াইয়া গাইতো যে গান মোর দুঃখিনী নাই। ঘুম পাড়াইয়া গাইতো যে গান মোর দুঃখিনী মায়। ও মায় সোনা মানিক জাদু বলে চুমা দিত লইত কোলে। আরো আদর কইরা মোরে আয় চান আমার বুকে আয়। আমার মায়ের মতন গান, আমার মায়ের মতন প্রাণ এই বাংলা বিনে কারুর দেশে নাই। সেই মায়ের মুখের মধুর বলি কেমন কইরা ভুলুম রে ভাই। মরা গাঙে যাদের গানে আইজো ডাকে বান, কেমন কইরা ভুলুম রে ভাই তারার এমন দান। মুকুন্দ দাস, পাগল কানাই, হাসন মদন আর লালন সাই, ওরা এদের মুখেও মারে লাথি, এই দুঃখ কি সওয়া যায়। এই গুণীদের রাখতে মান, জীবন কেবা দিবা দান। তোরা দলে দলে আয়রে সবে ভাই, নইলে কিন্তু জন্মের মতন মুখে তোদের পড়বে ছাই। ভুলিস না রে ওদের কথায় ভাইরে করি মানা, থাকতে জবান হইস না বোবা চোখ থাকিতে কানা। ভোরপিট চাপড়াইয়া কইয়া দাদা তোরে করিতে চায় খোপার গাধা। ওরা এই বাসনায় সভায় সভায় মিঠা বুইলি কইয়া যায়। 200 বছর ঘুমাইছিলি আর কেন রে বাঙালি, জাগরে এবার সময় যে আর নাই। আইজো কি তুই বুঝবি না রে বাংলা বিনে গতি নাই, বাংলা বিনে গতি নাই। স্মরণে বরণে প্রণবেশ সেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের 3 কিংবদন্তি পুরুষ প্রণবেশ সেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং উপেন তরফদার, এদের শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই অসংখ্য মুক্তিযোদ্ধাদের এবং তার সঙ্গে ভাষা শহীদদের। আমার নিবেদনে একটি কবিতা থাকছে। বাঙালি জাতিসত্তা বিকাশের সূচনা ঘটে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ভাষা আন্দোলন ও 21শে ফেব্রুয়ারিকে ঘিরে কবির কলম জন্ম দেয় কিছু অসামান্য কবিতা। 21শে ভোরে তারই একটি, ডক্টর আশরাফ সিদ্দিকীর লেখা 21শে ভোরে। আবার এলাম ফিরে এই 21শে ভোরে, তোমরা আছো তো ভালো, ভালো আছো সব। সেই তো ফুলার রোড, মেডিকেল ছাত্রাবাস, আরো দূরে ওই সেই রমনার প্রান্তর। মনে আছে, মনে আছে সব। মনে আছে হৃৎপিণ্ডের সবগুলো পেশির ঝংকারে একটি মধুর গান। বাংলা ভাষা, আমার মায়ের ভাষা, আমার মায়ের গাওয়া কি মধুর শান্তির সঙ্গীত। ধান বুনো হে কিষান, গান গাও, গান গাও আজ। তাঁত বুনো হে তাঁতি ভাই, গান করো, গান করো ভাই। বাতা বাঁধো হে কিষানি, গান গাও, গান গাও তুমি। মোট বও মুটে ভাই, গান করো, গান করো আজ।
গান গাও হে আমার দেশের মানুষ, গান গাও উচ্ছল নদীর মতো, দুর্বার ঝঞ্ঝার মতো, মুখরা বৃষ্টির মতো, কাস্তে হাতুড়ি আর লাঙলের ফলায় ফলায় নিনাদিত টঙ্কারের মতো, শিশুর বলির মতো, বধুর হাসির মতো, 6 ঋতু 12 মাস, ঈদ, পূজা, মহরম, ক্রিসমাস, জন্মদিন, বিবাহের উচ্ছল সুরের মতো। সেই গান দোলাদিক দিগন্ত বিস্তৃত মাঠে, ফসলের ক্ষেতে আর গোঠে গোঠে রাখালি বাঁশিতে, জারি আর ভাটিয়ালি ভাওয়াইয়া রূপকথা গীতের আসরে, পূব বাংলার নীল আকাশে আকাশে, কপতের ঠোঁটে ঠোঁটে, কাকাতুয়া কোয়েলের সুরে, মাঠের শ্যামল আর রূপালি শিশিরে, রক্ত লাল কিংসুকে পলাশে, গান গাও গান গাও মায়ের মধুর সুরে, গান গাও গান গাও দুর্মদ ঝঞ্ঝার মতো, গান গাও হিংস্র ব্যাঘ্রের মতো, গান গাও হৃৎপিণ্ডের সবগুলো পেশির ঝংকারে। যে গান গাইতে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সবগুলো পেশি রক্তের বন্যায় ভেসে থেমে গেল, এইখানে ফুলার রোডের মোড়ে, এমনি সে 21 ভোরে। গাইতে পারি না আর, তুমি গাও তুমি গাও তুমি গাও, দুর্মদ ঝঞ্ঝার মতো, হিংস্র ব্যাঘ্রের মতো, মোরা সব দেখো দল বেঁধে শুনতে এসেছি, মোরা সব দল বেঁধে শুনতে এসেছি। আকাশবাণী কলকাতা, সংবাদ পরিক্রমা, লিখেছেন প্রণবেশ সেন। বলছি 1979 থেকে, শুনছি ধরা যাক 1970 থেকে। 3 জনের বাংলা আমাকে খুব আকর্ষণ করত। সৌমেন্দ্রনাথ ঠাকুর, ইডেন উদ্যান থেকে বলছি অজয় বসু, সংবাদ পরিক্রমা লিখেছেন প্রণবেশ সেন। যখন 1979-তে আকাশবাণী কলকাতার স্থায়ী ঘোষক হলাম, দোতলায় গেছি নিউজ রুমে প্রণবেশ সেনের সঙ্গে সেই প্রথম মুখোমুখি হওয়া। সাদা আর্দির পাঞ্জাবি, ধুতি, সুন্দর চেহারা, ব্যাকব্রাশ করা চুল, কালো ফ্রেমের চশমা আর হাতে জ্বলন্ত সিগারেট। না, নিবতে দেখিনি কোনোদিন, নেভাতে চাইতেন না বলে। 1982-83 নাগাদ আমি 2-3 মাসের জন্য নিউজ রুমে কাজ করেছিলাম, খবর পড়া। বেশিরভাগই সকালের দিকে আমাদের ডিউটি থাকতো। আমাদের বললাম কারণ প্রণবেশরাও প্রায় সকালে থাকতেন। উনি আসতেন উত্তর থেকে, আমি যেতাম দক্ষিণ থেকে। ওখানে গিয়ে দেখা, ফ্লাস্ক ভর্তি চা এগিয়ে দিলেন, লেখ। আমি কাগজ কলম নিয়ে তৈরি, উনি টেলিপ্রিন্টার থেকে ওই ইংরেজিতে লেখা খবরগুলো ছিঁড়ে নিয়ে যেটা দরকার সেটা বলে যাচ্ছেন। আর নিখুঁত ডিকটেশন, লিখতে এতটুকু অসুবিধে হয় না, এত সুন্দর মা। আমি একদিন বলেই বসলাম, দাদা আপনি এত সুন্দর বলেন, তা নিজে লেখেন না কেন? বলে দেবাশিস আর বলিস না, একবার আমি লেখার চেষ্টা করিনি তা নয়, লিখে দেখলাম আমি নিজেই পড়তে পারলাম না। ও বুঝতে পেরেছি, ঠিক আছে ডিকটেশন। সে এক অভিজ্ঞতা। যেদিন সংবাদ পরিক্রমা লিখছি, হাতের কাছে কোনো কাগজ নেই, কিচ্ছু নেই, মন থেকে বলে যাচ্ছেন, আর মাঝে মাঝে সিগারেটে শোক টান। কি মিষ্টি, কি গভীর। একবার হয়েছিল কি, গাড়ি পিক আপ করতে দেরি করেছে, আমি গিয়ে দেখলাম অলরেডি প্রণবেশ এসে গেছেন এবং লেখা শুরু করে দিয়েছেন, কয়েক লাইন লিখেও ফেলেছেন। তা আমি, দাদা কি লিখছেন? বা দাদা এত পরিষ্কার পড়তে পাচ্ছি। বললো দেবাশিস সর্বনাশ হয়ে গেল। মানে কি হলো?
বলল, হ্যারে পড়তে পারলি? আমার অরিজিনালিটি নষ্ট হয়ে গেল। মুখে মুখে বলে যান, ধরেন না পেন, বিধাতার মহাদান। প্রণবেশ সেন। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ডিসেম্বর। বাংলাদেশে আমার সংগ্রামী বন্ধুরা, আজ এই রাতে তোমাদের জানাই কোটি কোটি মানুষের সংগ্রামী অভিনন্দন, লাখো লাখো সালাম। কারণ আমি জানি এই রাত ভোর হবে, পূবের আকাশে উঠবে নতুন সূর্য, আর সেই সূর্যকে ছিনিয়ে আনছো তোমরা, আমার সংগ্রামী ভাইরা। আমি জানি ঢাকা মুক্ত হয়েছে, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছে বিশ্বের কনিষ্ঠতম গণতন্ত্রের রাজধানী রূপে। ইতিহাসের এই পরম অনিবার্য সত্যকে আমি এখনো ঘোষণা করতে পারছি না, কিন্তু এও জানি এই সত্যকে পৌঁছে দেবই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, আজ নয় কাল। আমার সংগ্রামী বন্ধুরা, রণক্ষেত্রে তোমরা লড়ে চলেছ, আঘাতের পর আঘাত হানছ পৃথিবীর ঘৃণ্যতম কুৎসিত স্বৈরতন্ত্রের দুর্গে। বিশ্বের কোটি কোটি মানুষ
আজ তাকিয়ে রয়েছে তোমাদের দিকে, তোমাদের সাফল্য প্রত্যাশায়। এই রাতে, এই শীতে কাঁপন লাগা রাতে, এই মুহূর্তে তোমরা কি করছো জানি না। হয়তো ঢাকায় প্রবেশ করছো, হয়তো শত্রুকে চরম আঘাত হানবার জন্য প্রস্তুত হচ্ছ। আমরা রণাঙ্গনে নেই, তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সমস্ত মন পড়ে রয়েছে তোমাদের দিকে। আজ এক আশ্চর্য কোজাগরী স্বাধীনতা সূর্যের প্রত্যাশায় আজ আমি সারা রাত দেশ বিদেশের রেডিওর নব ঘুরিয়ে যাব। মুক্তি সংগ্রামের ইতিহাসের পবিত্রতম মুহূর্তটি কখন আসে, কখন এলো তা জানবার জন্য। মুক্তি পাগল ভাইরা আমার, তোমাদের লড়াই কঠিন লড়াই, অত্যন্ত কঠিন লড়াই। কারণ তোমরা ধ্বংসের জন্য লড়ছ না, লড়ছ সৃষ্টির জন্য। তোমরা হত্যা করবার জন্য লড়ছ না, লড়ছ হত্যাকারীর শানিত অস্ত্রটাকে ভোঁতা করে দেবার জন্য। তোমরা কারো স্বাধীনতা গ্রাস করবার জন্য লড়ছ না, তোমরা লড়ছ অপহৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনবার জন্য। এ লড়াই একা তোমাদেরই লড়াই নয়, এই লড়াই বিশ্বের প্রতিটি মুক্তিকামী মানুষের, প্রতিটি শান্তিকামী মানুষের লড়াই। নাদির শাহ, হিটলার কিংবা আজকের শত্রু ইয়াহিয়া খানের লড়াইয়ে নয়, এ হলো মুক্তির লড়াই, মানবিকতার লড়াই। যদিও এই মুহূর্তে তোমাদের হাতের অস্ত্রগুলো অত্যন্ত তীক্ষ্ণ, শত্রুকে ছিন্ন ভিন্ন করতে নির্ভুল লক্ষ্যে ধাবিত, তবুও বলবো বন্ধু, এই লড়াইয়ে তোমার হাতিয়ার, তোমার সবচেয়ে বড় অস্ত্র, তোমার রাইফেল নয়, মর্টার নয়, শুভ্র মানবিক চেতনা। সংগ্রামী বন্ধুরা আমার, তোমাদের বজ্র কঠিন আঘাতে শত্রুর বুহ ভেঙে চৌচির হয়ে পড়েছে। তোমরা ঢাকায় প্রবেশ করতে উদ্যত হয়েছ, কিন্তু কোন ঢাকা? আমি মনে করিয়ে দেব বন্ধু, তোমরা প্রবেশ করতে চলেছ সালাম বরকত রফিক আজাদের এবং তারপরে আরো লক্ষ লক্ষ নাম জানা নাম না জানা মানুষের বুকের রক্তে পবিত্র হয়ে ওঠা ঢাকায়। আজ মনে রেখো, কেন ওরা শহীদ হয়েছিল, কেন ওরা রক্ত দিয়েছিল। ওরা চেয়েছিল বাংলাকে সোনার বাংলা করতে, শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে। তোমাদের উপর দায়িত্ব ওদের রক্তের দাম শোধ করবার, ওদের বাংলা, বঙ্গবন্ধু মুজিবের বাংলাকে ফিরিয়ে আনবার, মুক্ত করবার। তাই বলছিলাম, শত্রু নিধন তোমাদের কর্তব্য, কিন্তু মানুষ হত্যা নয়। একটি নিরপরাধ মানুষ, এদেশি হোক বিদেশি হোক, তার গায়ে যেন আঘাত না লাগে। তোমরা ইয়াহিয়া বাহিনী নও, মুক্তি বাহিনী। অত্যাচার, লুণ্ঠন, নির্যাতন, জুলুম করতে নয়, এসব থেকে মানুষকে মুক্ত করতেই তোমরা অস্ত্র ধরেছ। যারা অপরাধ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরও বিনা বিচারে হত্যা করবে না, সমর্পণ করবে তোমার কর্তৃপক্ষের কাছে। বিনা বিচারে হত্যা, বিচারের ভান করে হত্যা, এসব স্বৈরতন্ত্রের সাজে, তোমাদের নয়। বন্ধুরা আমার, তোমরা যখন শত্রুকে শেষ আঘাত হানছ, সেই সময় জঙ্গি চক্রের দোসররা নতুন অজুহাত তৈরি করছে ৭.৫ কোটি মানুষের মুক্তি সংগ্রামকে বানচাল করতে। সেই যারা গণতন্ত্রকে ধর্ষিত হতে দেখে মুখ বুজেছিল, সেই যারা ১০ লক্ষ মানুষকে মরতে দেখে বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছিল, যারা ১ কোটি মানুষকে দেশ থেকে দেশে বিতাড়িত করতে দেখেও পাশ ফিরে শুয়েছিল, সেই তাদেরই অনেকে আজ অজুহাত সৃষ্টি করে সুযোগ মতো ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু এই সুযোগ আমরা তাদের দেব না। বাংলাদেশ সরকার ও ভারতীয় বাহিনীর অধ্যক্ষ নির্দেশ দিয়েছেন, প্রতিটি বিদেশি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত রাখা হবে। মনে রাখবে বন্ধুরা, এ তোমাদেরই দায়িত্ব, তোমাদেরই রণকৌশলের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আজ পরম গৌরবের মুহূর্ত সমাগত।
সমাগত কঠিনতম দায়িত্ব পালনের মুহূর্ত, কঠিন সময়, মনুষ্যত্বের পরিচয়। বাংলার মানুষ, ভারতের মানুষ সে পরিচয় উজ্জ্বল করে তুলতে কখনো ব্যর্থ হয়নি, ব্যর্থ হবে না, ব্যর্থ হতে পারে না। এই প্রত্যয় আবার ঘোষণা করছি এই রাতে নতুন ভোরের প্রত্যাশায়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আকাশবাণী সংবাদ পরিক্রমা 16 ডিসেম্বর 1971 রাত 10টা। অত্যাচারীর খড়গ কৃপানকে আমি ভোঁতা করে দিয়েছি, স্বৈরতন্ত্রের দুর্ভেদ্য দুর্গটা আমি ভেঙে চুরমার করে দিয়েছি। প্রয়োজন হলে এক নদী রক্ত দেবার অঙ্গীকার ছিল, তাও পূরণ করেছি। আমি এক রণক্লান্ত সৈনিক। স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে আনবার পর আমি মুক্ত, আমি স্বাধীন। আমি মানুষ চোখে ঢাকার বুকে দাঁড়িয়ে ছবি দেখেছি। শহীদ মিনারটা পশু শক্তির দুঃসহ স্পর্ধার আঘাতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিন্তু পলাশের কুড়িতে দেখো, সেই 52 লাল আজও রয়ে গেছে অম্লান। আমি ছবি দেখেছি, ছোট্ট ছেলে আজাদের বুকের রক্তে ভেজা শার্টটা আজও কি করে যেন পতাকা হয়ে হাতে হাতে উড়ছে।
আমি ছবি দেখেছি পল্টনের ময়দানের এখানে ওখানে এখনো ছড়িয়ে আছে অসংখ্য মৃত মানুষের হাড়। ভালো করে তাকাও, দেখবে আবার পল্টনের ময়দানে জনসমুদ্রের জোয়ার এসেছে। লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত আকাশের ঔদ্ধত্যকে চূর্ণ করে মানুষের মহিমাকে বড় করে তুলেছে। আমি ছবি দেখেছি নির্বাচনোত্তর বিজয়োল্লাসের, আমি ছবি দেখেছি ৭ই মার্চের ইতিহাসের কম্বু কণ্ঠ ঘোষণা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনেক পথ হেঁটেছি আমি, অনেক পথ, অনেক সংগ্রামের যন্ত্রণাকে বুকে তুলে নিয়েছি আমি, অনেক যন্ত্রণা। আমি রণক্লান্ত সৈনিক এক, ইন্দিরা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়াই, দর্পণে ছায়া পড়ে, চমকে উঠি। কে এই দর্শক? আমি না তুমি? তুমি না আমি? আশ্চর্য আবিষ্কার। আমি তোর জন্ম সহোদর, আমি তোর জন্ম সহোদর। সংগ্রামে, শান্তিতে, হাসিতে, কান্নায়, রবীন্দ্র নজরুলে এবং অ আ ক খ বর্ণমালার বর্ণাঢ্য পতাকার নিচে আমি তোর জন্ম সহোদর। ঘরের দাওয়ায় লক্ষ্মীর পায়ের ছাপ দেখার আকুল আকাঙ্ক্ষায়, পীরের দরগায় মঙ্গল প্রার্থীর প্রদীপ জ্বালানোয় তুমি আছো, আমি আছি, তাই তুমি আছো। এ এক আশ্চর্য আবিষ্কার, তোমার আমার সকল মানুষের জন্য। মানুষের জীবন বিন্দু থেকে বৃত্তে উত্তরণ এক আশ্চর্য বৃত্ত সম্পন্ন হল ঢাকার সেই রেসকোর্স ময়দানে ৭ই মার্চ। এই রেসকোর্সে শেখ মুজিব ঘোষণা করেছিলেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। বছর ঘুরতে পারেনি, সেই রেসকোর্স ময়দানে ১৬ই ডিসেম্বর জেনারেল নিয়াজি লিখছেন জেনারেল অরোরাকে, আমি ও আমার সৈন্যবাহিনী একসঙ্গে বিনা শর্তে আত্মসমর্পণ করছি। কাঁধ থেকে সামরিক চিহ্ন খুলে নিলেন জেনারেল নিয়াজি। জেনারেল অরোরার কপালে কপাল ছোঁয়ালেন। আত্মসমর্পণের পর্ব শেষ হল। বুড়িগঙ্গার তীরে তখন সূর্য ডুবছে নব অরুণোদয়ের অঙ্গীকার নিয়ে। সংগ্রাম শেষ হল। আমার সংগ্রাম ছিল তোমার জন্যে, তোমার সংগ্রাম তাও আমার জন্যে। কেননা দুই সংগ্রামের একই প্রাণবিন্দু, স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। ৩৬৩ বছরের পুরনো নগরী ঢাকা আজ সদ্যজাত রাষ্ট্রের মুক্ত রাজধানী। একাল ও সেকালকে মিলিয়েই যে চিরকালের মানবিকতা, তারই প্রতিষ্ঠা ভূমি। তোমার সংগ্রাম শেষ, তাই আমার সংগ্রাম শেষ হল। সুতরাং আর যুদ্ধ নয়, এবার এই পৃথিবীকে যুদ্ধ মুক্ত করার অঙ্গীকার। পূর্বখণ্ডে তোমার আমার লড়াই শেষ হলো। আমি তাই ঘোষণা করছি, একতরফা ভাবে ঘোষণা করছি, পশ্চিম খণ্ডেও লড়াই বন্ধ হোক, হোক যুদ্ধবিরতি। আমার লড়াই ভূখণ্ড অধিকারের লড়াই নয়,
আমার লড়াই অপরের স্বাধীনতা অপহরণের লড়াই নয়, আমার লড়াই নয় সাম্রাজ্য বিস্তারের। পূর্বখণ্ডে মানুষের বাঁচার লড়াইয়ে আমি সামিল হয়েছিলাম। আমি চেয়েছিলাম মানবিক মূল্যবোধকে দরকার হলে নিজের জীবন দিয়েও রক্ষা করতে। শত্রু তাই আমাকে বরদাস্ত করতে পারেনি, আক্রমণ করেছিল। পশ্চিম খণ্ডে আমাকে তাই নামতে হয়েছিল প্রতিরোধ সংগ্রামে। পূর্বখণ্ডে সংগ্রামের শেষে তাই পশ্চিম খণ্ডে লড়াইয়ের আর কোনো দরকার রইল না। দরকার রইল না অপ্রয়োজনীয় অহেতুক রক্তপাতের। তাই আর লড়াই নয়। আমি স্বাধীনতা গণতন্ত্রের সংগ্রামী, আমি এ যুগের শান্তিকামী বিশ্ব মানবতার এক ক্ষুদ্র অংশ। আমার সঙ্গে তাই বিরোধ নেই পশ্চিম পাকিস্তানের কোটি কোটি মানুষের, যারা আমারই মতো স্বপ্ন দেখে স্বাধীনতার গণতন্ত্রের। কাজেই আজ যুদ্ধবিরতি, আজ যুদ্ধবিরতি, কিন্তু সেই সঙ্গে আর এক লড়াইয়ের সূত্রপাত। এই লড়াইও আমি তুমি এক এক কাতারে দাঁড়িয়ে লড়ব সমৃদ্ধির জন্য, শান্তির জন্য লড়ব, আমরা ভারতের জন্য লড়ব, তোমার সোনার বাংলার জন্য। She